ব্যারিস্টার সাজ্জাদ আলীর কাছে আমার একটি প্রশ্ন, আসলে এটা একটা অন্য প্রশ্ন একেবারে, সেটি হচ্ছে জামায়াতের সেক্রেটারি দাবি করেছেন ভোট ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে হচ্ছে বিচারের মুখোমুখি বা জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা এবং জুডিশিয়াল তদন্তের আহ্বানও জানিয়েছেন। কেন তাকেই আপনারা হচ্ছে রাজসাক্ষী হতে বলছেন এবং জুডিশিয়াল তদন্তের জন্য তা আপনারা বলছেন? আমি কি এখন বলবো? জি, না না অবশ্যই। সেটা ধন্যবাদ। আসলে জাস্টিস নট অনলি বি ডান, ইট মাস্ট সিম টু বি ডান। এখানে আপনি যখন কোনো দায়িত্বে পালন করবেন বা কোয়াসি জুডিশিয়াল দায়িত্বে বসবেন, তখন কিন্তু শুধু আপনি সুবিচার করছেন এটা আপনার কাগজ কলমে প্রকাশ হলে হবে না, আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার আচরণ, আপনার সব কিছুতে এটা প্রকাশ হতে হবে। এখানে এই জিনিসটা উনি মনে হয় একটা টিভি চ্যানেলকে, যেটা আমি দেখেছি বা দেখার সুযোগ হয়েছে, সেখানে উনি একটা পর্যায়ে তখন বলছেন হঠাৎ করে যে আমরা যারা সমাজের এই সফিস্টিকেটেড এই পোর্শনটুকুকে আমরা প্রিভিলেজ করতে দেইনি বা তাদের উপর তাদেরকে আমরা সামনে আসতে দেইনি, শব্দটা ল্যাঙ্গুয়েজ ঠিক শব্দটা আমার ঠিক মনে পড়ছে না, মেইনস্ট্রিম, হ্যাঁ মেইনস্ট্রিমে আসতে দেইনি এই শব্দটা, এবং এটা উনি একবার না 4 থেকে 5 বার বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে এটা উনি কিন্তু ভুলে বলেননি, উনি এটা স্পেসিফিক্যালি বলছেন। যখন এই শব্দটা উনি রিপিটেডলি বলছেন তার মানে হচ্ছে উনি এটা দায়িত্ব নিয়ে বলছেন, এবং এই সব যখন এটা বলছেন তার মানে এটা ওনার ইন্টেনশনটা কি ছিল, উনি কি দায়িত্ব পালন করেছেন। আবার এখানে মিনি ক্যাবিনেটের ইস্যু আসতেছে, তখন সেই জন্য বেসিক্যালি এই প্রশ্নগুলো আসতেছে। কারণ এইখানে ইলেকশনের রেজাল্টটা যদি আপনি দেখেন, বিএনপি পেয়েছে প্রায় 3,73,00,000 ভোটের মতো, আর জামাত পেয়েছে প্রায় 2,43 বা 34 লক্ষ সামথিং এরকম ভোট, এবং এটা কিন্তু খুব কাছাকাছি রেশিও। এখন উনি যখন এবং প্রায় 50টা আসনে যেখানে কিন্তু ভোটের ব্যবধানে হেরেছে 2,000 থেকে 5,000 ভোটের ব্যবধানে, এইখানে এরকম যখন ডিস্টেন্সগুলো চলে আসে, তখন আসলে গভর্নমেন্টের ইন্টেনশন, গভর্নমেন্টের পেছনের গল্পগুলো আসলে যখন এইভাবে হঠাৎ করে মুখ ফসকে চলে আসে, তখন আসলে তো অবশ্যই বিরোধী দল এটার ব্যাপারে কনসার্ন রেজ করবেন। এখন কনসার্ন রেজ করার জায়গা কোথায়? দুটো। একটা হচ্ছে তারা অলরেডি মামলা করছেন, ইলেকশন ট্রাইব্যুনালে মামলা করছেন, যেটা হাইকোর্টে একটা বেঞ্চ দিয়ে দেওয়া হয়েছে, সেখানে মামলা অলরেডি করছেন, বেশ কয়টা মামলা হয়েছে, বিএনপিও করছে, জামাতও করছে। এবং আরেকটা আর কি পথ খোলা আছে, কারণ এখন অফিসিয়ালি ফোরাম আর নেই, যে আরেকটা ফোরাম ছিল ইলেকশন কমিশনকে লিখিত জানানো, সেটা টাইম চলে গেছে। এখন সেজন্য জুডিশিয়াল তদন্তের কথা বলছে, এবং উনি যেহেতু স্পেসিফিক্যালি অ্যাডমিট করেছেন আমরা দেইনি বারবার করে বলছেন, তার মানে হচ্ছে উনি এখানে কোনো একটা কিছু জানেন যেটা ওনার কাছে ওনার বলা উচিত, এবং তার জন্য জুডিশিয়াল তদন্তের কথা বলা হচ্ছে। আমি মনে করি একটা তদন্ত হওয়া উচিত, কারণ না হলে এই জিনিসটা আমি রেজওয়ানা আপাকে যদিও জানি উনি একজন দায়িত্বশীল মানুষ, এবং উনি যথেষ্ট দায়িত্ব নিয়ে কথা বলেন, এবং উনি বেলার যেহেতু একজন রিপ্রেজেন্টেটিভ, এবং সবসময় দেখেছি তাকে বিভিন্ন জনস্বার্থমূলক কাজগুলো করতে। আমি মনে করি উনি একটা প্রপার এক্সপ্লেনেশন দেবেন। যদিও একটু আগে একটা এক্সপ্লেনেশন ওরা দেখছিলাম, উনি বলছেন একটা বিষয়ে প্রশ্ন করতে গিয়ে আরেকটা প্রশ্নের সাথে এটা গুলিয়ে ফেলে ওনাকে মিসলিড করা হচ্ছে। কিন্তু যদি ভিডিওটা দেখা হয়, একবার না বারবার করে দেখা হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু এই গুলিয়ে ফেলার ইস্যুটা কিন্তু প্রকাশ পায় না। সেখানে প্রকাশ পায় যে ওনাদের প্ল্যানটুকু, যে প্ল্যানটুকু বেসিক্যালি, মানে আপনারা বলতে চাচ্ছেন যে নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্ল্যান ওয়েতে আসলে এই কাজটা করা হয়েছে, এবং সেখানে গেল সরকারের উপদেষ্টা জড়িত, এরকম ভাবে কি আপনারা মনে করছেন? সেটাই তো জামাত তো সেটাই বলছে। এবং ধন্যবাদ। আসলে আমরা অনেককেই ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আমরা শফিক ভাই এবং ফয়েজ ভাইকে ধন্যবাদ দিতে কার্পণ্য বোধ করছি সব সময়। এটা কিন্তু একটা খারাপ দিক। তারপর ওনারা মিডিয়াটাকে যেভাবে ওই সময় ট্যাকেল করেছেন, এবং আমাদের যে পতিত শক্তি, তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্নভাবে মিডিয়াতে যে রিউমারগুলো ছড়াচ্ছিলেন, ওনারা তাৎক্ষণিক ফেসবুক স্ট্যাটাস দিয়ে এগুলোকে যেভাবে করে ট্যাকেল দিয়েছেন, এটার জন্য ওনারা আসলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারপরে যে কথাটা আমি বলছিলাম, এখানে কিন্তু নৈতিক একটা ইস্যু আছে। আপনি যখন কোথায় বসবেন, রেজওয়ানা বা বেসিক্যালি হচ্ছে তার নৈতিক
যে একটা নৈতিকভাবে উনি একটা ব্যাকফুটে চলে গেছেন উনি এই কথাটা বলার মাধ্যমে। এবং এটার সাথে করোবরেট করছে কি, সেটা হচ্ছে জনাব খলিল সাহেবের সাবসিকুয়েন্টলি বিএনপিতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যাবজর্ব করা, যেটা যার কারণে বেসিক্যালি এই নেগেটিভ কথাগুলো আসতেছে। এটা আসলে উচিত ছিল, কারণ ওই সময় যারা যারা ওই সময় উপদেষ্টা হচ্ছিলেন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন তাদেরকে বারবার বলা হয়েছিল, আমি যদি জানি যে আপনারা সাবসিকুয়েন্টলি নির্বাচন করবেন না, নির্বাচনে প্রার্থী হবেন না বা কোনো দলে জয়েন করবেন না, এরকম অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা ইমপ্লাইডলি হোক বা ডিরেক্টলি বলা হয়েছিল। কিন্তু তাকে যার ব্যাপারে বিএনপির সরাসরি অবজেকশন ছিল, তাকে পদত্যাগের কথা বলা হয়েছিল, ইভেন কি জামাত থেকে বলা হচ্ছিল উনি লন্ডনে যে মিটিংটা হয়েছিল সেই লন্ডন মিটিংয়ে উনি একটা বিরাট ধরনের রোল প্লে করেছেন, তাকে সাবসিকুয়েন্টলি আবার যাকে বলা হয়েছে যিনি মানে একটা আমেরিকার সাথে একটা একটা বাজে একটা চুক্তি করছেন, শুধু তাই না, চুক্তিটি করার জন্য বোয়িং কেনার জন্য ওনাকে বিমানে নিয়ে যাওয়া হয়েছে, বিমানে আবার ডিরেক্টর বানানো হয়েছে, 2 দিন আগে ডিরেক্টর বানিয়ে সেখানে তিনি ডিরেক্টর হিসেবে সাইন করেছেন, তাকে আবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনাকে অ্যাবজর্ব করেছেন। শুধু তাই না, এখন জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ পোস্টে ওনাকে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য আবার তাকে বাংলাদেশ সরকার নির্বাচিত করেছেন। এই জিনিসগুলো যখন দেখা যায় কিছু উপদেষ্টাকে আপনি কোলে তুলে রাখছেন, আবার যখন আদিলুর রহমান শুভ্র সাহেব যখন নেপালে যাচ্ছেন তাকে বিমানবন্দরে নাজেহাল করছেন, তখন আসলে একটু প্রশ্ন তো অবশ্যই জাগে, আসলে কি লুকিয়ে আছে, সর্ষের মধ্যে কি ভূত ছিল? এটাই হলো কথা। নিশ্চয়ই।